জামাই আদর করার সময় এমন চিল্লাচিল্লি করলে লোকে মন্দ বলবে। রাবেয়া বেগমের কথা শুনে রূপকথার হাসি গায়েব হয়ে গেল। মুহূর্তেই তার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। রাবেয়া বেগম বলল, খবরদার, পরের বার থেকে আদর করার সময় চিল্লাচিল্লি করো না। একথা বলে রাবেয়া বেগম হেসে চলে গেলেও রূপকথা এখনো আগের মতো ঠায় দাঁড়িয়ে রইল। তার মনে পড়ে গেল সে বিছানা থেকে পড়ে যাওয়ার একটু আগের ঘটনা। মুহূর্তের ব্যবধানে আবারও তার গালে লজ্জার আভা এসে ভিড় জমালো। ভাবিজান, এখানে দাঁড়িয়ে এভাবে ব্লাশ করছেন কেন? ভাইয়ার সঙ্গে কাটানো কোনো রোমান্টিক মুহূর্তের কথা মনে পড়ে গেল নাকি? মিতুর কথা শুনে আবারও লজ্জা পেল রূপকথা। বলল, তেমন কিছু না, তোমাদের কাছেই যাচ্ছিলাম। মিতু বলল, তো আমাদের কাছে না এসে এখানে ব্রেক কাটলে কেন? রূপকথা বলল, নানুর সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা চলো এবার। রূপকথা মিতুর হাত ধরে রিঙ্কির রুমে চলে গেল। দেখলো সবাই প্রায় রেডি। রূপকথাকে দেখে সবাই বেশ প্রশংসা করলো। রূপকথা সবার এত এত প্রশংসা পেয়ে খুশি হয়ে গেল, কিন্তু সে যার প্রশংসা পাওয়ার আশায় এত মরিয়া হয়ে আছে, সে মানুষটা কোথায়? রূপকথা রিঙ্কির রুম থেকে বের হলো উৎসকে খুঁজতে। ভাগ্যক্রমে পেয়েও গেল। দেখলো উৎস ফোনে কারোর সঙ্গে কথা বলতে বলতে ছাদ থেকে নিচে নামছে। উৎস রূপকথাকে দেখে দাঁড়িয়ে পড়ল। এরপর কলটা কেটে মোবাইল পকেটে রেখে রূপকথার দিকে এগিয়ে এসে বলল, সুন্দর লাগছে। রূপকথা খুশি হলো, বলল, থ্যাংক ইউ। কোথায় ছিলেন এতক্ষণ? উৎস বলল। ছাদে। রূপকথা বলল। আচ্ছা। উৎস বলল, রুমে আসো। রূপকথা জিজ্ঞেস করলো, কেন? উৎস রূপকথার হাত ধরে বলল। দরকার আছে। রূপকথা আর কথা না বাড়িয়ে চুপচাপ উৎসের সঙ্গে রুমে চলে গেল। উৎস রূপকথাকে বলল, বের হওয়ার এতটাই তাড়া ছিল যে নতুন জামার সিলটা পর্যন্ত ফেলতে সময় পাওনি। উৎসের কথা শুনে অবাক হলো রূপকথা। বলল, কি? উৎস বলল, ইয়েস ম্যাম, আপনার পেছনে চেনের সঙ্গে নতুন সিল ঝুলছে। রূপকথা আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো উৎস সত্যি বলেছে। রূপকথা বলল, হে আল্লাহ, যারা দেখেছে তারা নিশ্চয়ই পাগল ভাবছে আমায়। উৎস বলল, দাঁড়াও চুপচাপ, আমি সিলটা খুলে নিচ্ছি। কথা বলে উৎস সিলটা খোলার অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। রূপকথা বলল, হাত দিয়ে তো পারছেন না। রিঙ্কি আপুর থেকে একটা কাছি নিয়ে আসি। উৎস বলল। লাগবে না। রূপকথা বলল। তাহলে? উৎস এবার দাঁত দিয়ে সিলটা টেনে ছেড়ে নিল। পিঠে উৎসর গরম নিঃশ্বাস এসে পড়তে রূপকথা চোখ বন্ধ করে নিল। উৎস জিজ্ঞেস করলো, তুমি পারফিউম ইউজ করেছো? রূপকথা বলল। বেশি না, একটু করেছি। উৎস জিজ্ঞেস করলো, কেন? রূপকথা বলল। মানুষ পারফিউম কেমন ইউজ করে? উৎস বলল, নেক্সট টাইম থেকে আর কখনো পারফিউম ইউজ করবে না। করলেও বাসার ভেতরে করবে, বাইরে নট অ্যালাউড। রূপকথা গাল ফুলিয়ে বলল। আচ্ছা। উৎস রূপকথার গাল টেনে বলল। এগুলো গাল নাকি রসগোল্লা? রূপকথা বলল। আপনাকে বলবো কেন? উৎস বলল। আমি তোমার আপন স্বামী হই, আমাকে বলবে না তো কাকে বলবে? রূপকথা বলল। স্বামী না আসামি? উৎস রূপকথার দিকে আরেকটু এগিয়ে এসে বলল। আচ্ছা, তাই নাকি? রূপকথা কিছু না বলে দরজার দিকে দিল এক দৌড়। মেহেদি অনুষ্ঠানের জন্য লিভিং রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, সবুজ আর হলুদ থিমের মধ্যে। মেয়েরা সবাই সবুজ চুড়িদার পরেছে আর রিঙ্কি পরেছে হলুদ শাড়ি। সবার হাতে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য 4 জন মেহেদি আর্টিস্ট এসেছে। সাউন্ড বক্সে দ্য ব্রেকআপ সং গানটা বাজছে, আর গানের তালে তালে উড়াধুরা নাচ করছে মিতু, ঋতু, আনিকা, পিঙ্কি সহ বাকি মেয়েরা। অন্যদিকে রিঙ্কির পাশে বসে রূপকথা চুপচাপ অনুষ্ঠান উপভোগ করছে। মেহেদি আর্টিস্ট রিঙ্কির হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। এর মধ্যে আফিয়া বেগম এসে বলল, রিমকি, তোমার হাতে পায়ে মেহেদি লাগানো শেষ হলে রূপকথাকে লাগিয়ে দিতে বলিস। বেচারি সারাদিন জার্নি করে এসেছে, এখানে এসেও একটু জিরিয়ে নেওয়ার পর্যন্ত সময় পায়নি। রিঙ্কি বলল। ঠিক আছে। রূপকথা বলল, সমস্যা নেই, ঠিক আছে, আমি মেহেদি আস্তে ধীরে দিতে পারবো। আফিয়া বেগম হেসে বলল, তুমি বলেছ ঠিক আছো, ওদিকে আমার শাশুড়ি আম্মা তোমার চিন্তায় শেষ। রূপকথা কিছু বলল না, হাসলো শুধু। আফিয়া বেগম যেতেই রিঙ্কি বলল, আচ্ছা ভাবি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি।
রূপকথা বলল। কি জিজ্ঞাসা করবে? রিঙ্কি বলল। তোমার আর ভাইয়ের মধ্যে সব ঠিক আছে? সত্যি করে বলবা কিন্তু। রূপকথা জিজ্ঞেস করলো। হঠাৎ এমন প্রশ্ন কেন? রিঙ্কি বলল। খালামণি তোমাদের নিয়ে অনেক বেশি চিন্তা করে। ভাইয়া তো একটু চাপা স্বভাবের, মন খুলে কারোর সঙ্গে কথা তেমন কিছু শেয়ার করে না। কষ্টে থাকুক কিংবা মন খারাপ থাকুক, কাউকে বুঝতে দেয় না। রূপকথা কিছু বলল না। রিঙ্কি আবারও বলল। ভাই জীবনে অনেক কষ্ট পাইছে, ওকে আর কষ্ট পেতে দিও না, আগলে রেখো নিজের করে। রূপকথা বলল। রাখবো। রিঙ্কি বলল। তুমি ছোট হলেও খুব বুঝদার, তোমার এই দিকটা আমাদের সবাইকে মুগ্ধ করেছে। এবার বলো আমি ফুপি হব কবে? রূপকথা লজ্জা পেল, বলল। আল্লাহ, কি বলো এসব? রিঙ্কি বলল। হয়েছে, আর ব্লাশ করতে হবে না, মজা করছিলাম। পিঙ্কি এসে রূপকথার হাত ধরে টানাটানি করতে লাগলো, বলল। ভাবি আসো একসাথে নাচি। রূপকথা বলল। হ্যাঁ, এরপর তোমার ভাই এসে আমার পা ভেঙে গলা ঝুলিয়ে দিক। পিঙ্কি বলল। আরে কিছু হবে না, এসো। রূপকথা বলল। না গো, আমার শরীর খারাপ লাগছে, তোমরা নাচো, আমি দেখি। পিঙ্কি আর জোর করলো না। রিঙ্কির পায়ে মেহেদি পরানো শেষ হতেই আর্টিস্ট রূপকথার হাতে মেহেদি পরানো শুরু করলো। মেহেদি আর্টিস্ট রূপকথাকে জিজ্ঞেস করলো। আপু, হাতের তালুতে কার নাম লিখবো? রূপকথা বলল। নাম হাতে তালুতে লিখবো না আপু, আঙুলে লিখবো। আর্টিস্ট অবাক হয়ে বলল। সচরাচর মানুষ তো হাতের তালুতেই নাম লিখে আপু। রূপকথা হাসলো, কিছু বলল না। তার দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আর্টিস্ট তাকে মেহেদি পরিয়ে দিল। রাত 10টার দিকে সবাইকে মেহেদি পরানো শেষ হলো। রূপকথা দুহাত ভরে মেহেদি পরেছে আজ, তাই তাকে আয়শা বেগম খাইয়ে দিল। রূপকথা সে সন্ধ্যা থেকে উৎসুকে খুঁজছে, অথচ একবারও তার দেখা পেল না। কাউকে যে জিজ্ঞেস করবে সে উপায়ও নেই, সবাই মজা নেবে। হাতে কভারিং মেহেদি পড়েছে, তাই খুব দ্রুত শুকিয়ে গেছে। রূপকথা রুমে এসে দরজা লাগিয়ে কোনো রকমে আস্তে ধীরে চুড়িদারটা খুলে একটা পিজি সেট পরে নিল। এরপর বিছানায় বসে উৎসকে কল দিল। রিং হলো, কিন্তু উৎস রিসিভ করলো না। রূপকথা কয়েকবার কল দিয়ে শেষে ব্যর্থ হয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। এরপর হাতের মেহেদি উঠিয়ে ফ্রেশ হয়ে এলো। এরপর দরজার লক খুলে শুয়ে পড়ল, যেন উৎস আসলে তাকে আবার উঠতে না হয়। বেবি গার্ল, বেবি গার্ল, ওঠো। বেশ কয়েকবার এই ডাক শোনার পর রূপকথার ঘুম হালকা হলো। নড়ে চড়ে উঠল মেয়েটা। গলা শুনে বেশ বুঝতে পারছে এটা উৎস, কিন্তু তার গলা এমন শোনাচ্ছে কেন? রূপকথা আর সময় নষ্ট না করে উঠে বসলো। ব্যালকনি থেকে আসা আলো আর ড্রিম লাইটের আলোয় উৎসকে স্পষ্ট দেখছে রূপকথা। উৎস তার পায়ের কাছে বসে কেমন যেন ঢুলছে। রূপকথা জিজ্ঞেস করলো। কি হয়েছে? ঠিক আছেন আপনি? কোথায় ছিলেন এতক্ষণ? উৎস রূপকথার পা ধরে বলল। ঠিক নেই আমি। রূপকথা বলল। নর্মালি বসে কথা বলুন, পা ধরে বসে আছেন কেন? উৎস বলল। বলবো না। রূপকথা উৎসকে পায়ের কাছ থেকে টেনে তুলল। তার কেন যেন উৎসকে স্বাভাবিক মনে হচ্ছে না। জিজ্ঞেস করলো। ঠিক আছেন আপনি? উৎস মাথা নাড়িয়ে বোঝালো ঠিক নেই সে। রূপকথা জিজ্ঞেস করলো। কি হয়েছে বলুন, না বললে কিভাবে বুঝবো? শরীর খারাপ লাগছে আপনার, মাকে ডাকবো? উৎস বলল। হুম। রূপকথা বলল। তাহলে? উৎস কিছু না বলে ঠোঁটে আঙুল দিয়ে বসে আছে। রূপকথা জিজ্ঞেস করলো। আপনি ঘুমাবেন না? উৎস না সূচক মাথা নাড়ালো। রূপকথা বলল। তাহলে কি করবেন? উৎস বলল। তোমাকে আদর করব। রূপকথা বলল। এখন আদর করার সময় না তো, এখন তো ঘুমানোর সময়। উৎস বলল। না না না। এ কথা বলে উৎস রূপকথার দিকে আর একটু চেপে বসলো। এরপর মুহূর্তের ব্যবধানে তাকে একটানে নিজের কোলে বসিয়ে দিল। উৎসর এমন কাণ্ড দেখে রূপকথা যেন বেকুব বনে গেল। উৎস রূপকথাকে আরো অবাক করে তার ঘাড়ে চুমু খেতে লাগলো। রূপকথা তাকে নিজের থেকে সরাতে চাইল। জিজ্ঞেস করলো। আপনি নেশা করেছেন? উৎস রূপকথার ঘাট থেকে মুখ তুলে বলল। একটু খেয়েছি লাল পানি। রূপকথা বলল। কোথায় পেয়েছেন? উৎস বলল। প্রান্ত এনেছে। রূপকথা কিছু বলার জন্য মুখ খুলছিল।
এমন সময় উৎস নিজের আঙুল দিয়ে রূপকথার ঠোঁট থামিয়ে দিল। বলল, আদরের সময় বাড়তি কথা বললে নানিকে বলে দেবো। রূপকথা আবারও চমকালো। বলল, ছাড়ুন আমায়। উৎস বলল, ছাড়বো না। রূপকথা বলল, তাহলে ব্রাশ করে আসুন, আপনার গাল থেকে গন্ধ বের হচ্ছে, আমার বমি আসছে। উৎস বলল। ব্রাশ করে আসলে তোমায় আদর করতে দেবে? রূপকথা একটু ভেবে বলল, দিব, প্লিজ একবার আপনি ওয়াশরুমে যান। উৎস আর কিছু না বলে রূপকথার গালে একটা চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। উৎস যেতে রূপকথা হাঁপ ছেড়ে বাঁচল। তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে গায়ে একটা ওড়না জড়িয়ে নিচে চলে গেল। উৎস ব্রাশ করে রুমে এসে দেখে রূপকথা নেই। উৎস ডাকলো, বেবি গার্ল, বেবি গার্ল, এই আমার বেবি গার্ল, কোথায় তুমি? এমন সময় রূপকথা রুমে আসলো হাতে লেবু পানি নিয়ে। বলল, এই যে আমি এখানে। উৎস রূপকথার দিকে এগিয়ে এসে বলল। কোথায় গেছিলে? আই মিস ইউ। রূপকথা লেবু পানির গ্লাসটা উৎসের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই যে এটা আনতে গিয়েছিলাম, এবার চুপচাপ লক্ষ্মী বাচ্চার মতো খেয়ে নিন তো। উৎস বলল। লেবু পানি কেন খাবো? রূপকথা বলল। এটা না খেলে আপনার নেশা কাটবে কিভাবে? উৎস এবার গ্লাসটা হাতে নিয়ে বিছানার পাশে টেবিলে রেখে উৎস রূপকথাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। এরপর দরজাটা লাগিয়ে দিয়ে বলল, দরজা খুলে রেখেছো কেন? উৎসর এমন ব্যবহারে এবার রূপকথা ভয় পাচ্ছে। থতমত খেয়ে বলল, আপনি নিজের মধ্যে নেই। উৎস বলল। হ্যাঁ, তোমার মধ্যে চলে গেছি। রূপকথা বলল। এসব আজে বাজে জিনিস কেন খেতে যান? উৎস বলল, আজ খেতে চাইনি, প্রান্ত জোর করে খাইয়েছে, বলেছে এটা নর্মাল পেক, খেলে কিচ্ছু হবে না। রূপকথা বলল। আমার ঘুম আসতেছে। উৎস বলল। আমার গায়ে জ্বালা ধরিয়ে এখন তোমার ঘুম আসছে? রূপকথা বলল। আমি কি করছি? উৎস কিছু না বলে রূপকথাকে উল্টো ঘুরিয়ে জড়িয়ে ধরল। রূপকথার পিঠ উৎসর বুকের সঙ্গে লিপটে গেছে। উৎস খাট থেকে রূপকথার খোলা চুলগুলো সরিয়ে সেখানটায় চুমু দিল। বলল, আই লাভ ইউ সো মাচ। উৎসর বলা কথাটা বারবার রূপকথার কানে বাজতে লাগলো। তার জাওয়াত সাহেব তাকে ভালোবাসে, এই কথাটা তার জাওয়াত সাহেব নিজের মুখে স্বীকার করেছে। এ যেন বিশ্বাসই হচ্ছে না রূপকথার। পরক্ষণেই ভাবল হয়তো নেশার ঘরে ভুলভাল বলছে। রূপকথার ভাবনায় ছেদ করে উৎস তার ঘাড়ে দাঁত বসালো। উৎসর দাঁতের জোরে রূপকথার চোখে পানি জমে গেল। বলল, ছাড়ুন, লাগছে আমার। রূপকথার লাগছে শুনে উৎস সেখানটায় ছোট ছোট চুমু দিতে লাগলো। বলল, এত সফট কেন? রূপকথা বলল। ঘুম আসছে আমার। উৎস বলল। না না না, ঘুমোতে দেবো না। রূপকথা বলল। সকালে তাড়াতাড়ি উঠতে হবে। উৎস রূপকথাকে এবার কোলে তুলে নিল। রূপকথা ভয় পেল। বলল, আই মাতাল, কোল থেকে নামান আমাকে। একই নিচে ঢুলুঢুলু করে, তার মধ্যে আবার আমাকে কোলে নিয়েছেন কেন? উৎস ততক্ষণে রূপকথাকে নিয়ে বিছানায় চলে গেল। উৎস রূপকথাকে বিছানায় শুয়ে তার পাশে বসলো। বলল, একটা আপ্পা দেই? রূপকথা বলল। না। উৎস বলল। প্লিজ একটা আপ্পা দেই না? রূপকথা বলল। ঠিক আছে, তবে জাস্ট মুখে দিবেন। উৎস বলল। ওকে, তুমি চোখ বন্ধ করো। রূপকথা বলল। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি রাগ করব। উৎস মাথা নাড়িয়ে বলল। ওকে বস, এবার চোখ বন্ধ। রূপকথা চোখ বন্ধ করার খানিক পর অনুভব করলো কেউ তার পেটে বেসামাল হয়ে চুমু খাচ্ছে। মুহূর্তে রূপকথা এক লাফে উঠে বসলো। পেটে হাত দিয়ে বলল, কি করছেন আপনি? উৎস তাকে ধাক্কা মেরে শুয়ে দিল। রূপকথা বলল, আপনি গালে দিবেন বলেছিলেন। উৎস বলল। আমি বলিনি, তুমি বলেছো। রূপকথা বলল। এমন করলে কিন্তু আমি উঠে অন্য রুমে চলে যাব। উৎস বলল। যাও দেখি কত সাহস। রূপকথা বলল। সত্যি চলে যাব কিন্তু। উৎস বলল। যাও। রূপকথা বলল। মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার। উৎস বলল। কাছে আসো, একটা আপ্পা দিই, ঠিক হয়ে যাবে। রূপকথা বলল। আপনি লেবু পানিটা খাননি কেন? উৎস বলল। লেবুর পানি খেলে তোমাকে আদর করতে দেবে? রূপকথা বলল। দিব, তবে একটা শর্তে। উৎস বলল। আবার কি?
রূপকথা বলল, লেবু পানি খেয়ে আগে 10 মিনিট চুপচাপ বসে থাকতে হবে। উৎস বলল। ততক্ষণে যদি আমার ঘুম চলে আসে? রূপকথা বলল। জাত মাতাল হলো তালে ঠিক। উৎস বলল। এত কথা বাদ, কাছে আসো, আদর করি। পরদিন বেলা 12টায় উৎসর ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই উৎস পাশ ফিরে দেখল রূপকথা নেই। ঘর পুরো ফাঁকা। উৎস শোয়া থেকে আড়মোড়া ভেঙে উঠে বসলো। মাথাটা কেমন যেন ভার হয়ে আছে। তার মধ্যে আশেপাশে রূপকথাকে না দেখতে পেয়ে মেজাজ আরও খারাপ হলো। উৎস কিছু চুপচাপ বসে থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে আসতেই খেয়াল করলো বাহিরে থেকে শোরগোল আসছে। কি হচ্ছে দেখতে উপরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দেখলো নিচে বাগানে রিঙ্কির কাঁচা হলুদের অনুষ্ঠান হচ্ছে। উৎস চেঞ্জ করে নিচে আসতেই রিঙ্কির ফুপু তাকে ডাইনিংয়ে বসিয়ে দিল। বলল, তুমি একটু বসো, আমি প্রান্তকে ডেকে আনি। প্রান্তও এখনো নাস্তা করেনি, বলো তোমার সঙ্গে করবে। উৎস আচ্ছা বলে পকেট থেকে মোবাইল বের করে মাকে কল দিল। মূলত রূপকথা কোথায় আছে সেটা জানার জন্যই উৎস আয়শা বেগমকে কল দিয়েছে। তার ফোনে রিং হলেও ফোন রিসিভ হচ্ছে না। উৎস ভাবল নিশ্চয়ই মা ও রূপকথার মতো মোবাইলটা রুমে রেখে বাইরে চরকির মতো ঘুরছে। হাই বড়ো। পেছনে প্রান্তর গলা শুনে সেদিকে তাকালো উৎস। বলল, আমার সর্বনাশ করে এখন হাই মারাচ্ছ? প্রান্ত উৎসর পাশের চেয়ারটাতেই বসে বলল। আল্লাহ, কি করছি আমি? উৎস বলল, কি করো নাই সেটাই জিজ্ঞেস করো। প্রান্ত বলল, আচ্ছা বাদ দাও, মানুষ বয়সকালে এমন একটু আধটু দোষ করেই স্বাভাবিক। এর মধ্যে প্রান্তর মা খাবার নিয়ে আসছে দেখে উৎস আর কিছু বলতে পারল না। প্রান্তর মা বলল, লাঞ্চের টাইমে তোমরা এসেছো নাস্তা করতে? প্রান্ত বলল, তাতে কি, নাস্তা তো আর জানে না এখন যে লাঞ্চের সময়। আজ রিঙ্কির গায়ে হলুদ। পুরো বাড়ির উঠান জুড়ে উৎসবের মেলা বসেছে। সকাল থেকেই উঠোনে সামিয়ানা টাঙিয়ে পাটি পাতা হয়েছে। কেউ ব্যস্ত পান সুপারি কাটতে, কেউ ব্যস্ত রঙিন কাগজে ডালা সাজাতে। এত সুন্দর পরিবেশ দেখে রূপকথা ভাবছে পাড়া প্রতিবেশীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গ্রাম ছাড়া আর কোথাও পাওয়া যায়। রিঙ্কিদের পুরনো রান্নাঘরের বারান্দায় হলুদ বাটার আসর বসেছে। ব্লান্ডারের আধুনিকতা এখানে হার মেনেছে ঐতিহ্যের কাছে। শিলপাটায় ঘষে ঘষে তৈরি হচ্ছে টাটকা কাঁচা হলুদের পেস্ট। যারা সম্পর্কে রিঙ্কির ভাবি হয় তাজা হলুদ বাটছে। গ্রামাঞ্চলের বয়স মহিলারা বিশ্বাস করে এই বাটা হলুদের ছোঁয়ায় কনের মুখে অন্যরকম একটা আভা ফুটে ওঠে, যা কনের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। আর গ্রামাঞ্চলের বিয়ের অন্যরকম একটা সৌন্দর্য হলো বিয়ের গীত গাওয়া, যেটা সাধারণত দাদি, নানি, ভাবি এরাই গেয়ে থাকে। রিঙ্কির সাজে আজ মিশে আছে প্রকৃতি। পরনে তার হলুদ পাড়ের সুতির শাড়ি, চুলে গাঁদা ফুলের মালা আর কপালে লাল টিপ। উৎসবের মাঝেই রিঙ্কির দাদির ভাইয়ের বউ তাকে সতর্ক করে দিচ্ছেন, হলুদ গোসলের পর সে যেন একা ঘর থেকে বের না হয়। তিনি নজর কাটাতে রিঙ্কির আঁচলে একটা ছোট্ট লোহার চাবি বেঁধে দিয়েছে। বিষয়গুলো রূপকথা অদ্ভুত দৃষ্টিতে দেখছে। দেখে আয়শা বেগম বলল, এসব হয়তো নিছকই কুসংস্কার, কিন্তু এই কুসংস্কারের আড়ালেও কিছু একটা লুকিয়ে আছে। সেটা কি জানো? এক ধরনের দৃঢ় আদত। রূপকথা কিছু না বলে চুপচাপ দেখতে লাগলো আর কি কি অদ্ভুত ব্যাপার স্যাপার ঘটে গ্রামের বিয়েতে। আয়শা বেগম বলল, একটা বাজতে চললো, তা যাও গোসল করে নাও। রূপকথা আকতির স্বরে বলল, মা, আমি আজ রিঙ্কি আপুদের সঙ্গে পুকুরে গোসল করি। আয়শা বেগম বলল, ওরা কেউ পুকুরে গোসল করবে না। রূপকথা বলল। তাহলে আমি একা করি। আয়শা বেগম বলল, খবরদার, পুকুরের পানি অনেক বেশি ঠান্ডা। রূপকথা বলল, কিচ্ছু হবে না, প্লিজ করি না। আয়শা বেগম বলল, ঠিক আছে, তার আগে উৎস থেকে অনুমতি নিয়ে এসো। ও যদি অনুমতি দেয় তবে আমার কোনো আপত্তি নেই। রূপকথা বলল। আপনি অনুমতি দিলেই হবে, ওনার অনুমতির দরকার নেই। আয়শা বেগম বলল, বিয়ের পর মেয়েদের আসল গার্ডিয়ান হলো তাদের স্বামী। রূপকথা আর কিছু বলল না। সে তো উৎসর চোখাচোখি হবে না বলেই
পুকুরে গোসল করতে চেয়েছিল। সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় দিয়ে পিঙ্কির রুমে রেখে এসেছে, যেন সারাদিন আর উৎসর মুখোমুখি হতে না হয়। এই লোক কাল রাতে যা নাটক দেখালো, এরপর আর তার চোখাচোখি হওয়ার সাহস করা যায়? এই মিতু, রূপকথাকে দেখেছো? উৎস নাস্তা করে অনেক লিভিং রুমে বসে সবার সঙ্গে আড্ডা দিয়েছে, ব্যবসায়িক আলোচনা করেছে। এত মানুষের ভিড়ে তার চোখ শুধু একজনকে খুঁজছিল, আর সেটা হলো রূপকথা। উৎস রূপকথাকে খুঁজছিল আর মনে মনে বকাবকি করছিল। মনে মনে ঠিক করে নিয়েছে আজকে শুধু একবার সামনে পাক, তারপর মজা দেখাবে। মিতু হেঁটে যাচ্ছিল, এমন সময় উৎস বসা থেকে উঠে তার কাছে গিয়ে পেছন থেকে জিজ্ঞেস করলো রূপকথার কথা। মিতু বলল, ভাবি তো মনে হয় পিঙ্কি আপুর রুমে আছে, ডেকে দেব ভাইয়া? উৎস বলল, ডাকা লাগবে না, তুমি শুধু বলো পিঙ্কির রুমটা কোন দিকে। মিতু পিঙ্কির রুম দেখিয়ে দিতেই উৎস সেদিকে হাঁটা ধরল। পথেই পিঙ্কির সঙ্গে দেখা হয়ে গেল। উৎস জিজ্ঞেস করলো, রূপকথা তোমার রুমে? পিঙ্কি বলল, জি ভাইয়া। উৎস জিজ্ঞেস করলো, তোমার রুমে আর কেউ আছে? পিঙ্কি বলল, না। উৎস বলল, আচ্ছা, আমি একটু তোমার রুমে যাচ্ছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। পিঙ্কি বলল, আরে না, কিছু মনে করব না। আচ্ছা ভাইয়া, আপনি যান, ভাবি আছে, আমাকে নিচে যাচ্ছি, বড় মা ডাকছে আমায়। এ কথা বলে এক প্রকার দৌড় দিল পিঙ্কি। উৎস পিঙ্কির রুমে গিয়ে দেখলো রুমের দরজাটা বাহির থেকে লাগানো। উৎস দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো বিছানায় রূপকথার শাড়ি রাখা আছে, আর ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। বুঝতে দেরি হলো না, ভদ্রমহিলা শাওয়ার নিচ্ছে। উৎস পিঙ্কির রুমের সোফায় রূপকথা বের হওয়ার অপেক্ষায় বসে রইল। প্রায় 10 মিনিট পর রূপকথা পেটিকোট, ব্লাউজ আর মাথায় টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সোফায় যে কেউ একজন বসে গভীর দৃষ্টিতে তাকে পরখ করছে, সেদিকে খেয়াল নেই তার। রূপকথা শাড়িটা হাতে নিয়ে শাড়ির ভাঁজ খুলতে তার চোখ গেল দরজার দিকে। দেখলো দরজা ভেতর থেকে লাগানো, কিন্তু সে তো স্পষ্ট শুনেছে পিঙ্কি যাওয়ার আগে বলে গেছে সে দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে যাচ্ছে। হ্যালো মিসেস রূপকথা জাওয়াত। বদ্ধরুমে হঠাৎ সেই পরিচিত গম্ভীর কণ্ঠস্বর শুনে চমকে উঠল রূপকথা। সোফার দিকে তাকিয়ে দেখলো উৎস পায়ের উপর পা তুলে সোফায় আরাম করে হেয়াল দিয়ে বসে তার দিকে তাকিয়ে আছে। উৎস উঠে রূপকথার সামনে এসে দাঁড়ালো, বলল, একই ছাদের নিচে থেকে পালিয়ে কতক্ষণ বাঁচা যায়? রূপকথা শাড়িটা দিয়ে নিজেকে ঢেকে ধরে বলল। পালাবো কেন? উৎস বলল, সেটা তো আপনি ভালো জানেন ম্যাডাম। রূপকথা কিছু না বলে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে যেতে চাইলো, তবে পারল না। উৎস পেছন থেকে তাকে এক টানে নিজের বুকে এসে দাঁড় করালো। এরপর তার মেদহীন উন্মুক্ত কোমর জড়িয়ে ধরে সেখানে স্লাইড করতে করতে জিজ্ঞেস করলো, পালাচ্ছ কেন? রূপকথা পাল্টা প্রশ্ন করলো। পালাবো কেন? উৎস বলল, সেটা তো তুমিই ভালো জানো। রূপকথা উৎসর হাত থেকে নিজেকে ছাড়াতে চাইলো। উদ্বিগ্ন হয়ে বলল, ছাড়ুন আমায়। উৎস বলল, আগে প্রশ্নের উত্তর দাও। রূপকথা বলল, কিসের উত্তর দিব? উৎস বলল, প্রশ্নের। রূপকথা বলল, কোন প্রশ্নে? উৎস বলল, আমার থেকে পালাচ্ছিলে কেন? রূপকথা কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল উৎসর চোখের দিকে। ভাবছে, আচ্ছা ইনি কি কাল রাতে সেই ইম্যাচিউর উৎস জাওয়াত যে তার কাছে উল্টাপাল্টা আবদার করেছিল? উৎস বলল, কি হলো বলো। রূপকথা জিজ্ঞেস করলো। কাল রাতের কথা মনে আছে আপনার? উৎস বলল, মনে না থাকার কি আছে? রূপকথা অবাক হলো, বলল, সত্যি মনে আছে? উৎস বলল, আমি ছাদে প্রান্তর সাথে কথা বলতে বলতে সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম। এরপর মনে হয় প্রান্তই আমাকে ধরে রুমে দিয়ে গেছে, তাই তো? রূপকথা বিরক্ত হয়ে বলল, বাল মনে আছে। উৎস বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। রূপকথা বলল, জাস্ট শাট আপ। উৎস বলল, বেয়াদবি না করে কি হয়েছে সেটা বলো। রূপকথা এবার হিতাহিত জ্ঞান হারিয়ে পেটের একটা টাটকা লাল দাগ দেখিয়ে বলল, এই যে দাগটা দেখেছেন, এটা আপনার দেওয়া।
উৎস দেখলো টকটকে লাল একটা তরতাজা ক্ষতের দাগ। দেখে মনে হচ্ছে কেউ দাঁত টেবে দিয়েছে। কিষান উৎসর তো বিশ্বাস হচ্ছে না সে এমন একটা কাজ করেছে। বলল, কি বলছো এসব? উৎসর হাতের বাঁধন হালকা হতেই রূপকথা নিজেকে ছাড়িয়ে নিল। বলল, কেন বিশ্বাস হচ্ছে না? সন্দেহ হচ্ছে? উৎস বলল। তা কখন বললাম? রূপকথা বলল। তাহলে আবার প্রশ্ন করছেন কেন? উৎস কিছুক্ষণ চুপচাপ রূপকথার দিকে তাকিয়ে থেকে বলল। আম সরি। রূপকথা তাচ্ছিল্যর হাসি হেসে বলল, ও মাই গড, দেখুন আপনি সরি বলার সঙ্গে সঙ্গে আমার পেট থেকে দাগ চলে গেছে। উৎস বলল। আমি সত্যিই সরি। রূপকথা বলল। ঠিক আছে, এবার বের হন এখান থেকে। উৎস বলল। না বের হলে? রূপকথা বলল। সমস্যা নেই, আমি নিজেই বের হয়ে যাচ্ছি। উৎস বলল। না। রূপকথা বলল। কি না? উৎস রূপকথার হাত থেকে শাড়িটা নিয়ে বলল। না মানে না, আমিও বের হব না, তোমাকেও বের হতে দেব না। রূপকথা বলল। আমার শাড়ি নিয়েছেন কেন? এক্ষুনি শাড়ি দিন বলছি। উৎস রূপকথাকে এক টানে নিজের কাছে নিয়ে আসলো। এরপর তার গালের কাছে নিজের গালটা এগিয়ে নিয়ে দুই গালে দুইটা চুমু খেলো। বলল, মানব দেহের জন্য চুমুর থেকে উপকারী আর কোনো ওষুধ নেই। মানব দেহের সকল রোগের ওষুধের নামই হলো চুমু। রূপকথাকে চুপ করানোর জন্য উৎসর এমন একটা কাণ্ডই যথেষ্ট ছিল। উৎস বলল, চলো তোমাকে শাড়ি পরিয়ে দিই। রূপকথা ঝাঁঝালো কণ্ঠে বলল। লাগবে না, আমার হাত আছে। উৎস শাড়িটা পুরোটা খুলে দেখতে দেখতে বলল। আমি কখন বললাম তোমার হাত নেই? রূপকথা আর কিছু বলল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। কি বলবে? বললেই তো ঝামেলা। শাড়ি কোন পাশ থেকে পরায়? উৎসর কথায় রূপকথা সচকিত হলো। বলল, যেটা জানেন না সেটা করতে আসেন কেন? উৎস বলল। এত চ্যাটাং চ্যাটাং কথা না শুনিয়ে তুমি একবার শিখিয়ে দিলেই তো হয়। রূপকথা বলল। বয়স বাড়তে বাড়তে পাগল হয়ে যাচ্ছেন। উৎস বলল। পাগল হলেও তোমার জন্য হয়েছে। রূপকথা বলল। হ্যাঁ, সব দোষ তো আমারই। উৎস কিছু না বলে পকেট থেকে মোবাইল বের করে ইউটিউবে শাড়ি পরার টিউটোরিয়াল দেখতে লাগলো। রূপকথা বলল, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এভাবে? পিঙ্কি আপু এসে শাওয়ার নেবে। উৎস মোবাইলটা রেখে শাড়ি পরানোয় মনোযোগ দিল। রূপকথা কোমরে শাড়ির এক সাইড গুজে দিল। এরপর মোবাইলে যেভাবে দেখছে ওভাবে শাড়িটা পরাতে লাগলো। কুচি করার আগে উৎস রূপকথাকে ঘুরিয়ে তার বুকের সঙ্গে রূপকথার পিঠ লাগিয়ে দিল। এরপর আঙুল ঘুরিয়ে কুচি করার চেষ্টা করলো। প্রথমে কয়েকবার ব্যর্থ হলেও পরে ঠিকই পেরেছে। রূপকথা বলল, দিন, কুচিগুলো আমি গুজে নিই। উৎস বলল। না, আমি গুঁজবো। রূপকথা বলল। আপনি গুজবেন কেন? উৎস বলল, আমার ইচ্ছে। এই বলে উৎস শাড়ির কুচিগুলো রূপকথার তলপেটে গুজে দিল। উৎসর ছোঁয়া পেয়ে রূপকথা আরেকটু মেয়ে গেল। লজ্জায় নত যেন হয়ে রইল। উৎস শাড়ির কুচিগুলো রূপকথার পেটে গুজে দিয়ে হাঁটু ভেঙে বসলো। কুচিগুলো ঠিক করার ফাঁকে উৎস রূপকথার পেটের ক্ষতস্থানে ঠোঁট ছুঁয়ে দিল। মুহূর্তে রূপকথার শরীর ঠান্ডা হয়ে অবশ হয়ে এলো। কয়েক মিনিট পেরিয়ে গেলেও মেয়েটা এখনো সেই স্পর্শ থেকে বেরিয়ে আসতে পারছে না। থরথর করে কাঁপছে। উৎস শাড়ির কুচি ঠিক করে উঠে দাঁড়ালো। দেখলো রূপকথা অন্যদিকে তাকিয়ে আছে। বুঝতে বাকি রইল না মেয়েটা তার সঙ্গে চোখাচোখি হতে চাইছে না। উৎস আর লজ্জা দিল না। চুপচাপ রূপকথার শাড়ির আঁচলটা ঠিক করে দিল। বলল, শাড়ি পরানোটা পারফেক্ট হয়েছে? রূপকথা ছোট্ট করে জবাব দিল। হুম। উৎস বলল, ঠিক আছে, এবার রুমে চলো। রূপকথা বলল। কেন? উৎস বলল। তুমি না বললে পিঙ্কি সবার নেবে? রূপকথা বলল। হ্যাঁ। উৎস বলল। তো আমি এখানে দাঁড়িয়ে থাকবো? রূপকথা বলল। আপনাকে কে দাঁড়িয়ে থাকতে বলেছে? উৎস বলল। তোমার সঙ্গে কথা আছে আমার। রূপকথা বিছানায় বসে জবাব দিল। বলুন, শুনছি আমি। উৎস বলল। রুমে চলো, তারপর বলছি। রূপকথা বলল। যাব না। উৎস বলল। কেন যাবে না? রূপকথা বলল। আমার ইচ্ছে। উৎস এবার রূপকথাকে টেনে দাঁড় করালো। এরপর পাজা কোলা করে তুলে নিয়ে বলল, ওকে ফাইন,
রূপকথা বলল। কি আশ্চর্য, কোলে নিলেন কেন? উৎস বলল। আমার ইচ্ছে। রূপকথা বলল। কথায় কথায় শুধু কোলে তুলে নেওয়ার অভ্যাস কেন? উৎস বলল। বললাম তো আমার ইচ্ছে। রূপকথা বলল। কোল থেকে নামান বলছি। উৎস বলল। নামবো একটা শর্তে। রূপকথা জিজ্ঞেস করলো। কি শর্ত? উৎস বলল। এক্ষুনি এই মুহূর্তে আমার সঙ্গে রুমে যেতে হবে। রূপকথা বলল। ঠিক আছে, যাব, এবার নামান। উৎস কিছু না বলে রূপকথার চোখের দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। উৎস চাহনি দেখে রূপকথা লজ্জা পেল, নতজান হয়ে বলল। আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন, আগে এমন ছিলেন না। উৎস রূপকথার চোখে নিজের চোখ স্থির রেখেই জিজ্ঞেস করলো। কেমন চেঞ্জ হয়েছে? রূপকথা বলল। জানি না, তবে আপনার মধ্যে আমি এখন আর আগের সেই গম্ভীর উৎস যাওয়ারটাকে আর খুঁজে পাই না। উৎস জিজ্ঞেস করলো। কোন উৎস যাওয়াতকে তোমার পছন্দ? রূপকথা বলল। অবভিয়াসলি এই উৎস যাওয়াতকেই পছন্দ। আগের উৎস যাওয়াতকে কোনো সুস্থ মানুষের পছন্দ হবার কথা? সে তো ছিল মানুষরূপী একটা প্যাঁচা, যে কিনা সারাদিন মুখ গোমরা করে রাখতো, প্রয়োজনের অতিরিক্ত কথাই বলতো না। উৎস এবার হেসে ফেলল, বলল। আমার এই পরিত্যক্ত জীবনে একটা ছোট চঞ্চল তোতা পাখির আগমন ঘটেছে। তার আগমনেই আমার জীবনে এতটা পরিবর্তন। তবে নির্দিষ্ট একজনের জন্য ছাড়া বাকি সবার কাছে আমি কিন্তু এখনো আগের সেই উৎস যাওয়া দিয়ে আছি। আমার এত শত পরিবর্তন শুধুমাত্র একজনের জন্য। রূপকথা মনোযোগ দিয়ে উৎসর চোখে চোখ রেখে তার কথাগুলো শুনল, বলল। অথচ আমি আর বলতে পারল না। এর মধ্যে দরজায় কড়া নাড়ল পিঙ্কি, বলল। ভাবি, হয়েছে তোমার? উৎস রূপকথাকে কোল থেকে নামিয়ে দাঁড় করালো। রূপকথা শাড়ি ঠিক করে দরজার দিকে এগিয়ে গিয়ে বলল। এই তো হয়েছে। এ বলে রূপকথা দরজা খুলে দিল। পিঙ্কি উৎসকে দেখে চমকালো, দেখলো রুমে রূপকথা একা নয়, তার সঙ্গে উৎসও আছে। পিঙ্কি রুমে না ঢুকে বাহির থেকেই বলল। আমি কি ভুল সময় এন্ট্রি নিলাম নাকি? রূপকথা বলল। না না আপু, একদম ঠিক হয়ে এসেছে। আচ্ছা তুমি শাওয়ার নিয়ে নাও, আমি একটু রুমে যাচ্ছি। এই কথা বলে উৎস আর রূপকথা তাদের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। উৎস রুমে এসে দরজা লাগিয়ে রূপকথার পাশে বিছানায় গিয়ে বসলো। দেখলো রূপকথা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। উৎস বলল। আমার দিকে তাকাও। রূপকথা তাকালো। উৎস জিজ্ঞেস করলো। সত্যি করে বলো তো, কাল রাতে কি হয়েছিল? উৎসের কথা শুনে রূপকথা লজ্জা পাওয়ার ভান করে বলল। কি আবার হবে, যা হবার তাই হয়েছে। উৎস বলল। সেটাই তো জিজ্ঞেস করছি, কি হয়েছিল? রূপকথা বলল। বলবো না। উৎস বলল। কেন বলবে না? রূপকথা বলল। কারণ আমার লজ্জা লাগছে। উৎস বুঝলো রূপকথা তার সঙ্গে ভনিতা করছে, তাই তো এবার গম্ভীর স্বরে ধমক দিয়ে বলল। ফাইজলামি না করে সত্যিটা বলো। উৎসর দেওয়া ধমক শুনে রূপকথা লাফিয়ে উঠল, বলল। আপনি এভাবে ধমকাচ্ছেন কেন আমায়? উৎস রূপকথার এক হাত ধরে তাকে নিজের আরো কাছে নিয়ে আসলো, বলল। লাস্ট বার জিজ্ঞাসা করছি, সত্যি করে বলো কাল রাতে কি হয়েছিল? রূপকথা বলল। যদি না বলে? উৎস বাঁকা হেসে বলল। উৎস যাওয়াত কথায় নয়, কাজে প্রমাণ দেয়। এ কথা বলে উৎস রূপকথার গালে স্লাইড করতে করতে বলল। তুমি যদি চাও তবে। রূপকথা তড়িঘড়ি করে বলে উঠল। কিচ্ছু হয়নি, মজা করছি আমি। উৎস বলল। তাহলে পেটের ডাকটা কিসের? রূপকথা এবার চুপ করে আছে। উৎস আবারও জিজ্ঞেস করলো। কি হলো বলো, পেটের ডাকটা কিসের? রূপকথা এবার থেমে থেমে বলল। বোতল দিয়ে করেছি। উৎস অবাক হয়ে জিজ্ঞেস করলো। কি? রূপকথা বলল। সত্যি বলছি, অনেকদিন আগে ফেসবুকে একটা রিলসে দেখেছিলাম বোতল দিয়ে এভাবে দাগ করা যায়। রূপকথার এমন স্বীকারোক্তি শুনে উৎস এবার পুরো দমে চুপ হয়ে গেল। রূপকথা বুঝতে পারল না মানুষটা অতিশোকে পাথর হয়ে গেল কিনা। রূপকথা বলল। বিশ্বাস করুন, আমি আপনার সঙ্গে একটু মজা করার জন্য এমন করেছিলাম। উৎস বলল। আমাকে জানাতে বেশি ভালো লাগে। রূপকথা সাহসে জবাব দিল। হ্যাঁ খুব। উৎস বলল। আচ্ছা। রূপকথা বলল। জি।
উৎস আর কিছু না বলে উঠে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। রূপকথা বুঝতে পারল না মানুষটা রেগে গেল নাকি। রূপকথা চুপচাপ বিছানায় বসে উৎস বের হওয়ার অপেক্ষা করতে লাগলো। উৎস ওয়াশরুম থেকে বের হতে রূপকথা তার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, আপনি কি রেগে আছেন? উৎস ছোট্ট করে জবাব দিল। না। রূপকথা বলল, আচ্ছা। উৎস বলল, নিচে যাও, আমিও আসছি। রূপকথা বলল। আপনার সঙ্গে যাব। উৎস আর কথা বাড়ালো না, ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিল। এরপর রুমে এসে বের হওয়ার জন্য তৈরি হতে লাগলো। উৎস আর রূপকথা নিচে নামতেই দেখলো দুজন মহিলা মানুষ দাঁড়িয়ে সবার সঙ্গে কথা বলছে। তাদের পিছনের সাইড দেখা যাচ্ছে শুধু। দুজনের মধ্যে একজন বয়স্ক, আরেকজন অল্প বয়সী একটা মেয়ে। পেছন থেকে দেখে বোঝার উপায় নেই তারা কারা, তাই রূপকথা আনিকাকে দেখে জিজ্ঞেস করলো, আনিকা আপু, চুলে হারপিক কালার করার মেয়েটা কে গো? রূপকথার কথা শুনে আনিকা হেসে দিল, বলল, ওটা হারপিক কালার বুঝি? রূপকথা বলল, তা নয় তো কি। আচ্ছা, এবার বলো এরা কারা? আনিকা বলল, রিঙ্কি আপুর কাজিন তৃষানি আপু, আর ওর নাম শুনেছো? আনিকার কথা শুনে রূপকথা উৎসের দিকে তাকালো, দেখলো সেও তার দিকে তাকিয়ে আছে। আনিকা যেতে রূপকথা উৎসকে বলল, উনি আসবে আপনি আগে থেকে জানতেন? রূপকথার এমন প্রশ্নে বিরক্ত হলো উৎস, ক্ষিপ্ত কণ্ঠে বলল, আশ্চর্য, আমি কিভাবে জানবো? রূপকথা বলল। সেটা আমি কিভাবে বলবো? উৎস আর কিছু না বলে ডাইনিং রুমে চলে গেল। দেখলো সেখানে আগে থেকেই বাড়ির ছেলেরা খেতে বসেছে। উৎস গিয়ে প্রান্তর পাশের চেয়ারটায় বসলো। আয়শা বেগম উৎসকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, রূপকথা কোথায়? উৎস বলল, আছে, সিঁড়িতে দাঁড়িয়ে তামাশা দেখছে। আয়শা বেগম আর কিছু না বলে রূপকথার কাছে চলে গেল। রূপকথা আয়শা বেগমকে জিজ্ঞেস করলো, মা, আপনি কি জানতেন ওনারা আসবে? আয়শা বেগম বলল, না। রূপকথা বলল, আচ্ছা বাদ দেন, আপনার ছেলে কোথায়? খেতে বসেছে? আয়শা বেগম বলল। হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? রূপকথা বলল, কিছু না, চলুন ওই দিকটায় যাই। এরপর দুজন ডাইনিং রুমের দিকে চলে গেল। অন্যদিকে এত মানুষের ভিড়েও তৃষানের চোখ শুধু উৎসকে খুঁজছিল। শেষে কোথাও দেখতে না পেয়ে আফিয়া বেগমকে জিজ্ঞেস করে বসলো। আয়েশা খালামণিরা আসেনি? আফিয়া বেগম বলল, সবাই এসেছে, তুমি মাত্র এসেছো। আগে ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় সবার সঙ্গে আলাপ করা যাবে। তৃষানে কিছু না বলে মুচকি হাসলো শুধু। সে তো লোভে পড়ে এখানে এসেছে, প্রিয় মানুষটাকে দেখার লোভে, যে মানুষটাকে সে নিজের করে পাওয়ার আগেই হারিয়েছে, যে মানুষটাকে সে শত চেষ্টা শত প্রার্থনা করেও নিজের করে পায়নি। খাওয়ার পর্ব শেষ করে উৎস নিজের রুমের দিকে যাচ্ছিল। দোতলার নিরিবিলি করিডোরে পা রাখতে সামনে দেখল তৃষানি দাঁড়িয়ে। উৎস তাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু তৃষানি যেন আগে থেকেই উৎপেতে ছিল। সে চাতক পাখির মতো তৃষ্ণার্ত চোখে তাকিয়ে রইল উৎসর দিকে। উৎস কয়েক কদম এগিয়ে যেতে পেছন থেকে তৃষানির করুণ কণ্ঠ ভেসে এলো, উৎস, কেমন আছো? উৎস থামল, তবে ঘুরে দাঁড়াতে কয়েক সেকেন্ড সময় নিল। এরপর শান্ত গলায় বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তৃষানি বলল, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? উৎস বলল, আশা করছি ভালোই আছো। ভালো না থাকলে তো আর এত দূর আসতে পারতে না, তাই না? তৃষানি মলিন হাসল। উৎস রুমে চলে যেতে চাইলে মেয়েটা আবার ডাকলো। উৎস? উৎস বলল, আমি তোমার থেকে বয়সে বড়, সম্পর্কেও বড়, তাই তুমি আমাকে ভাইয়া বলেই সম্বোধন করলে আমি বেশি খুশি হব। তৃষানের বুকের ভেতরটা যেন মুহূর্তেই দুমড়ে মুচড়ে গেল। প্রিয় মানুষের মুখ থেকে এমন দূরত্ব মাখা কথা শোনা যে কতটা যন্ত্রণার তা কেবল সেই জানে। ধরা গলায় সে বলল, এত বছরের অভ্যাস কি একদিনে বদলে ফেলা যায় উৎস? উৎস নিষ্পৃহ কণ্ঠে উত্তর দিল, একদিনে বদলাতে হবে না, সময় নাও, আস্তে ধীরে অভ্যাস করো। মানুষ চাইলে নিজেকে পরিবর্তন করতে পারে, আসলে চাওয়াটাই আসল। তৃষানি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি ভুল জানো, চাওয়াটাই সব সময় আসল হয় না। আচ্ছা,
তুমি কি আমার উপর খুব রেগে আছো? উৎস এবার কিছুটা অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করলো। রাগ? কেন? রাগ করার মতো কি কিছু হয়েছে? তৃষানী অপরাধ পথে নুয়ে পড়ে বলল। আই এম রিয়েলি সরি উৎস। বিশ্বাস করো, আমি তোমাকে হার্ট করতে চাইনি। পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। উৎস ঘড়ির দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে বলল। আর কিছু বলবে? মাত্র খেয়ে উঠলাম তো, শরীরটা ভালো লাগছে না, একটু বিশ্রাম দরকার। তৃষানীর চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে ধরা গলায় বলল। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখলাম। যে মানুষটাকে দিনরাত মোনাজাতে আল্লাহর কাছে চেয়েছিলাম, সে আমার হলো না, হলো এমন একজনের যে তাকে কখনো নিজের করে চাইনি। প্রকৃতির এ কেমন বিচার বলতে পারো? উৎস এবার তৃষানীর চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল। রিজিক আর তকদিরে বিশ্বাস করতে শিখো তৃষানী। যদি বিশ্বাস থাকে তবে ভাগ্য নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। যা তোমার হওয়ার কথা নয় তা হাজার কাঁদলেও তোমার হবে না। একথা বলে উৎস আর এক মুহূর্তও দাঁড়ালো না, গটগট করে নিজের রুমে চলে গেল। করিডোরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল তৃষানী। তার চারপাশের বাতাস যেন ভারী হয়ে আসছে। সে ভাবছে, তপ্ত বালুর মতো এক মরীচিকার পেছনে কি তবে এতকাল ছুটেছে সে? রূপকথা খাওয়া শেষ করে রুমে ঢুকে দেখল উৎস উল্টো দিকে ফিরে শুয়ে আছে। সে যে জেগে আছে সেটা বোঝা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের ধরনে। রূপকথা রুমে ঢুকে ইচ্ছে করে দরজাটা একটু জোরে শব্দ করে লাগালো, যাতে উৎসর দৃষ্টি আকর্ষণ করা যায়। কিন্তু কাজ হলো না। উৎস আগের মতোই কাঠ হয়ে শুয়ে রইল। রূপকথা কয়েকবার কেশে গলা পরিষ্কার করলো, ড্রেসিং টেবিলের ওপর জিনিসপত্র নাড়াচাড়া করে শব্দ করলো, তবুও কোনো সাড়া নেই। শেষে কোনো উপায় না পেয়ে রূপকথা পা টিপে টিপে বিছানায় গিয়ে উৎসর পাশে শুয়ে তাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁধের উপর চিবুক রেখে আদুরে গলায় বলল। কি হয়েছে? মেজাজটা কি এখনো সত্তমে জুড়ে আছে? এত ঢং করছেন কেন? উৎস পাথরের মতো নিশ্চল। রূপকথাও তো হাল ছাড়ার পাত্রে নয়। সে উৎসর গায়ের উপর দিয়ে গড়িয়ে তার সামনে চলে গেল। উৎসর মুখের একদম কাছে মুখ নিয়ে বলল। সমস্যাটা কি আপনার? আমাকে এত ইগনোর করছেন কেন? আমি কি করেছি শুনি? উৎস দায়সারা ভাবে বলল। জানি না। রূপকথা ভ্রু কুচকে বলল। না বললে আমি বুঝবো কি করে? আমি কি অন্তর্যামী? উৎস চুপ করে রইল। রূপকথা এবার নিজেই সূত্র ধরিয়ে দিল। তৃষানী আপু এখানে আসবে সেটা আপনি আগে থেকে জানতেন কিনা? এটা জিজ্ঞাসা করেছি বলেই কি এত রাগ? উৎস এবার চোখ মেলে রূপকথার দিকে তাকালো, ভারী গলায় বলল। তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। অহেতুক সন্দেহ আর প্রশ্নবাণে জর্জরিত করার কোনো মানে হয় না। রূপকথা ঠোঁট উল্টে বলল। বিবেক নাই আমার। আর বিবেক নাই বলেই তো আবেগের বসে এমন উল্টাপাল্টা রিয়েক্ট করে বসি। এখন কি করবেন? আর কষ্ট মষ্ট করে একটু সহ্য করে নিন। উৎস বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলল। আমার ভালো লাগছে না, সরো এখান থেকে। রূপকথা আরো জেদ ধরে উৎসর গায়ের সঙ্গে সেটে গেল, বলল। সরবো না, দেখি কি করেন আপনি। উৎস শাসনের সুরে বলল। বিছানা থেকে টুপ করে ফেলে দেবো কিন্তু। রূপকথা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল। দেখি কত সাহস আপনার। উৎস অন্যদিকে তাকিয়ে কথা বলছে, যেটা রূপকথারও মোটেও সহ্য হচ্ছে না। সে ঝট করে দুহাত দিয়ে উৎসর মুখটা নিজের দিকে ঘোরালো। এরপর মুহূর্তের মধ্যে উৎসর নাকে নিজের নাক ঘষে তার গালে নিজের গাল ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল। ওরে আমার শুন্টু মুন্টু জামাইটা, রাগ করলে তো দেখি গাল দুটো টমেটোর মতো লাল হয়ে যায়। উৎস এই আকস্মিক সোহাগের থতমত খেয়ে গেল। তার হার্টবিট যেন একটা বিট মিস করলো। সে থামথামে হয়ে বলল। কি বলছো এসব আবোল তাবোল? মাথা ঠিক আছে তোমার? রূপকথা এবার উৎসের দুগাল টেনে দিয়ে বলল। শাশুড়ির আদরের বাবুটার এত রাগ কেন শুনি? উৎস একদম বাকরুদ্ধ। সে ভাবতেও পারেনি রূপকথা তাকে এভাবে ঘায়েল করবে। রূপকথা এবার তার চুলে বিলি কেটে দিয়ে দুষ্টামি করে বলল। বেশি দুষ্টামি করলে কিন্তু একদম জেল স্কুলে পাঠিয়ে দিব। উৎস ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলল। কি সব বলছো এসব?
রূপকথা এবার উৎসর নাকটা টেনে দিয়ে করুণ সুরে বলল, সরি বলছি তো, তারপরও কেন স্বাভাবিক হতে পারছেন না? প্লিজ আর রাগ করে থেকো না। উৎস এবার গলে গেল, কিন্তু মুখে ভাব ধরে বলল, আশ্চর্য, আমি আবার কোথায় ইগনোর করলাম? তুমি তো সুযোগ পেলেই আমাকে ইগনোর করা শুরু করো। রূপকথা এবার অধিকার খাটিয়ে বলল, আমি করলে সেটা হিসেবের বাহিরে, কিন্তু আপনি আমাকে ইগনোর করতে পারবেন না, ব্যাস। উৎস বলল, হ্যাঁ, সব দোষ তো আমারই হয় শেষ পর্যন্ত। রূপকথা হেসে বলল, অবশ্যই আপনার, এখন উঠুন। উৎস আড়মোড়া ভেঙে বলল, সব দোষ আমার, মেনে নিলাম। এবার দয়া করে একটু বিশ্রাম নিতে দাও, খুব ক্লান্ত লাগছে। রূপকথা বায়না ধরল। হুম, ঘুমানো যাবে না, আমি ঘুরতে যাব। উৎস চোখ বুজেই বলল। যাও। রূপকথা লাফিয়ে উঠে বলল, তো উঠুন, রেডি হয়ে নিন। উৎস ক্লান্ত স্বরে বলল, সরি ম্যাডাম, আমি কোথাও যাচ্ছি না। রূপকথা কপালে ভাঁজ ফেলে বলল, আপনি না গেলে আমি কার সাথে ঘুরতে যাব একা একা? উৎস মনে করিয়ে দিল, রাতে রিঙ্কির হলুদ, আর তুমি বলছো এখন ঘুরতে যাবে? একটু পর তো বাড়িতে হইচই শুরু হয়ে যাবে। রূপকথা তো নাছর বান্দা, সে বলল, হলুদ তো রাতে, এখন না, আমি এক্ষুনি যাব। উৎস কোলবালিশ জড়িয়ে ধরে বলল, আমি পারবো না, মন চাইলে একা একা ঘুরে আসো, আমি বাধা দেব না। রূপকথা এবার মোক্ষম অস্ত্র ছাড়ল, গলার স্বর কিছুটা গম্ভীর করে বলল, আচ্ছা, আপনি না গেলে তবে আমি আপনার বন্ধু প্রান্তর সঙ্গে গিয়ে ঘুরে আসি। মুহূর্তের মধ্যে যেন ম্যাজিক হলো। প্রান্তর নাম শুনতেই উৎস তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে বসলো, ভ্রুকুচকে রূপকথার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, রেডি হও তুমি। রূপকথা বিজয় হাসি দিয়ে বলল, এই তো শাশুড়ির পোলা এবার লাইনে আসছে। উৎস সিরিয়াস ভঙ্গিতে বলল, জাস্ট 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে রেডি হতে পারলে তবেই বের হব। 1 সেকেন্ডও যদি দেরি করো তাহলে বের হওয়া ক্যান্সেল। রূপকথা চটজলদি উঠে লাগেজের কাছে গিয়ে বলল, ঠিক আছে, আপনি মনে মনে 1 কোটি থেকে উল্টা দিকে গোনা শুরু করেন, আমি আসছি। উৎস বিছানায় বসে রূপকথার পাগলামি দেখে মুচকি হাসলো। এই মেয়েটাকে সাহস করা তার সাধ্যের বাইরে। সে একটা লম্বা শ্বাস নিয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। রূপকথা লাগেজ থেকে তার প্রিয় গাঢ় নীল রঙের একটা জামদানি শাড়ি বের করলো। নীল রংটা তার বড্ড প্রিয়। এই শাড়ি ক্যামেরাও সুন্দর দেখায়, তাই ঠিক করলো এখন এটা পরে সুন্দর করে মেকআপ করবে। রূপকথা দ্রুত হাতে শাড়িটা গায়ে জড়িয়ে নিল। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে সে তার মেকআপের ডালি সাজালো। খুব বেশি উগ্র সাজ সে পছন্দ করে না। প্রথমে মুখে হালকা ময়শ্চারাইজার মেখে তার উপর একটু ফেস পাউডারের টাচ দিল। চোখের পাতায় টেনে দিল গাঢ় কাজল, যা তার মায়াবী চোখ দুটোকে আরো গভীর করে তুলল। পাপড়িতে হালকা মাস্কারা আর ঠোঁটে পড়ল ম্যাট ফিনিশড বেরি রঙের লিপস্টিক। কপালে ছোট একটা নীল টিপ বসাতেই রূপটা যেন কয়েক গুণ খুলে গেল তার। সবশেষে রূপকথার চুলগুলো না বেঁধে পিঠের উপর ছড়িয়ে দিল। ব্যালকনি দিয়ে আসা হালকা বাতাসের ঝাপটায় তার সেই লাল রেশমি চুলগুলো এসে গাল ছুঁয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে রূপকথা বলল, আরে রূপকথা, তুই এত সুন্দর, বাবা!